সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা তো জানেন বর্তমানে রাজ্য জুড়ে এসআইআরের নামে এক অরাজকতা তৈরি হয়েছে। কমিশন এক সময়ে এক নিয়মের গ্যারাকলে ফেলে সাধারণ মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, ধাপে ধাপে নোটিশ আসছে। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফ থেকে এই হিয়ারিং সংক্রান্ত ডকুমেন্টস নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিশেষত যাদের নতুন করে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে তাদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও নথি বাধ্যতামূলক করা হয়েছে। আগে ভাবা হয়েছিল যে একবার নাম তালিকাভুক্ত হলে আর কোনো সমস্যা নেই, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। নির্বাচন কমিশন এখন সন্দেহের তালিকায় থাকা প্রায় ৯৪ লক্ষেরও বেশি ভোটারকে পুনরায় হিয়ারিংয়ের জন্য ডাকছে। এই ভোটারদের মধ্যে বেশিরভাগই বংশগত সম্পর্কের ভিত্তিতে নিজেদের নাম ভোটার তালিকায় তুলেছেন, যাকে প্রোজিনি ম্যাপিং বলা হয়। যদি আপনার কাছেও এই ধরনের নোটিশ এসে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সতর্ক থাকা জরুরি। প্রথমে জেনে নিই কাদের নামে প্রোজিনি ম্যাপিং সমস্যার নোটিশ আসতে পারে। যাদের নাম ২০০২ সালের তালিকায় ছিল না, নিজের বাবা মা অথবা আত্মীয় স্বজনের নাম ব্যবহার করে এসআইআর ইনিউমারেশন ফর্ম পূরণ করেছিলেন ঠিকই, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে একই ব্যক্তিকে ৬ জন বা তার বেশি ভোটার লিঙ্কেজ করেছে, তাদের ক্ষেত্রে এই হিয়ারিং নোটিশ যাচ্ছে। আবার ভোটার এবং যার নামে লিঙ্কেজ করেছেন তাদের সম্পর্কের ভিত্তিতে বয়সের বিস্তর অসামঞ্জস্য থাকলেও তাদের নামে বর্তমানে এই ধরনের হিয়ারিং নোটিশ আসছে। নির্বাচন কমিশন চাইছে ভোটার তালিকায় যেন কোনো ভুল বা অসঙ্গতি না থাকে, তাই যে সকল ভোটারের তথ্য নিয়ে কমিশনের সামান্যতম সন্দেহ আছে তাদের আবার যাচাই করা হচ্ছে। যদি আপনার নামেও নোটিশ এসে থাকে বা আসতে পারে বলে মনে হয় তাহলে আপনার জন্য সঠিক তথ্য জানাটা খুবই প্রয়োজন। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়েছে যাদের নামে প্রোজিনি ম্যাপিং সমস্যার জন্য নোটিশ এসেছে তাদেরকে হিয়ারিংয়ের জন্য ৫ ধরনের নথি সঙ্গে নিয়ে যেতে হবে। এই নথিগুলো ছাড়া হিয়ারিং অসম্পূর্ণ থেকে যেতে পারে এবং নাম বাদ পড়ার ঝুঁকি বাড়বে। তো দেখুন কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ১ নাম্বার, হিয়ারিংয়ের নোটিশ। আপনার কাছে আসা হিয়ারিংয়ের নোটিশটি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। ২ নাম্বার, বিএলও কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন ফর্ম। আপনার এলাকার বিএলও আপনাকে একটি ডিক্লারেশন ফর্ম দেবেন, এই ফর্মটি পূরণ করে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। ৩ নাম্বার, ২০০২ সালের ভোটার লিস্টের জেরক্স কপি। আপনি যার নাম দিয়ে লিঙ্ক করেছেন, অর্থাৎ আপনার বাবা বা মায়ের ২০০২ সালের ভোটার তালিকার যে পাতায় তাদের নাম রয়েছে সেই পাতাটির একটি জেরক্স কপি আপনাকে সঙ্গে নিতে হবে। এটি প্রমাণ করবে আপনার পূর্বপুরুষ আগে থেকেই ভারতে বসবাস করছেন। ৪ নাম্বার, নিজের আধার কার্ডের একটি জেরক্স কপি, বাধ্যতামূলক। এটি আপনার পরিচয়পত্র হিসাবে কাজ করবে। ৫ নাম্বার, সরকারি নথি যেখানে আপনার নাম এবং আপনি যাকে দিয়ে লিঙ্ক করেছেন তার নাম একসঙ্গে উল্লেখ আছে, এটি আপনার সম্পর্কের প্রমাণের নথি হিসাবে কাজ করবে। এটি হতে পারে জন্ম প্রমাণপত্র, হতে পারে রেশন কার্ড বা অন্য যে কোনো সরকারি নথি। এখন আপনারা হয়তো ভাবছেন যদি আপনি আপনার বাবা মা ছাড়া অন্য কারোর নামে লিঙ্ক আপ করে থাকেন তাহলে তাদের নাম নিজের ডকুমেন্টসে কিভাবে থাকবে। এই বিষয়টি আপনাকে একটু ভালো করে বুঝতে হবে, তাই মন দিয়ে শুনুন। ধরুন আপনি আপনার ঠাকুরদার নামে লিঙ্ক আপ করেছেন। এই ক্ষেত্রে আপনাকে দুটি ডকুমেন্টস দিতে হবে। ১, আপনার বাবার যে কোনো সরকারি ডকুমেন্টস যেটা আপনার বাবা এবং ঠাকুরদার সম্পর্ক প্রমাণ করবে। ২, আপনার নিজের যে কোনো একটি সরকারি ডকুমেন্টস যেটা আপনার এবং আপনার বাবার সম্পর্ক প্রমাণ করবে। এই সম্পর্ক প্রমাণের বিষয়টি অনেকটা কাস্ট সার্টিফিকেট আবেদনের সময় যে বংশতালিকা দিয়েছেন ঠিক সেই রকম। আপনার কাছে যদি সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে একাধিক ডকুমেন্টস থাকে সেগুলিও নিয়ে যাবেন। এই ৫টি নথি সঠিকভাবে প্রস্তুত করে নিয়ে যাওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি। যদি এর মধ্যে কোনো একটি নথি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই ৫টি নথির পাশাপাশি কিছু ভোটারকে একটি নতুন ঘোষণাপত্রও পূরণ করতে হতে পারে, বিশেষত যারা বংশধর সংক্রান্ত তথ্য প্রদান করছেন। এটি বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র নামে পরিচিত। এই ফর্মটিও কাটোয়া বিধানসভা থেকে প্রকাশিত হলেও আপনার বিধানসভাতেও একই ধরনের ফর্ম পাওয়া যেতে পারে। এই ফর্মটিও আপনার বিএলওর কাছেই পেয়ে যাবেন। এই ঘোষণাপত্রে আপনাকে কি কি তথ্য দিতে হবে তা সংক্ষেপে জেনে নিন। মহাশয়, সবিনয় নিবেদন এই যে আমি অমল বর্মন এখানে ভোটার যার নামে লিঙ্ক আপ করেছেন, অর্থাৎ বাবা মায়ের নাম লিখতে হবে। এরপর পিতা কমল রায় এখানের আগের ঘরে যার নাম লিখলেন তার বাবা বা স্বামীর নাম লিখতে হবে, অর্থাৎ আগের ঘরে যদি ভোটারের বাবার নাম লিখে থাকেন তাহলে এই ঘরে ভোটারের ঠাকুরদার নাম লিখতে হবে। এরপর কত সালের এসআইআরে নাম ছিল সেটিতে টিক দিবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে ২০০২ আর অন্য রাজ্যের হয়ে থাকলে ওই রাজ্যের লাস্ট এসআইআরের সালে টিক দিবেন। এরপর রাজ্য, বিধানসভার নাম, পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর লিখবেন। এর আগে এসআইআর ফর্ম যেভাবে পূরণ করেছিলেন ঠিক সেইভাবে ২০০২ সালের ভোটার লিস্ট দেখে দেখে লিখে দিবেন। এরপর ওই ব্যক্তি, আমাদের উদাহরণে অমল বর্মনের সাথে যে যে লিঙ্ক আপ করেছেন তাদের নামগুলো লিখে দিতে হবে এবং পাশের ঘরে ওই ব্যক্তি মানে অমল বর্মনের সাথে তাদের কি সম্পর্ক সেটা একে একে লিখে দিতে হবে। তারপর তাদের বর্তমান ভোটার নাম্বার, বিধানসভার নাম ও নম্বর, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে।
এখানে কিন্তু ওই সব ভোটারের নাম লিখতে হবে যারা এই ব্যক্তি মানে অমল বর্মনের নামে লিঙ্কেজ করেছে। অন্য ভোটাররা যদি ভিন্ন বিধানসভারও হয় তাহলেও তাদের নাম লিখতে হবে। যদি এমন কোনো ভোটার যে ইনার নামে লিঙ্কেজ করেছে অথচ আপনি এখানে উল্লেখ করেননি, তাহলে কিন্তু ওই ভোটারের সমস্যা হতে পারে। কারণ নিচে দেখুন পরিষ্কার লেখা আছে, উপরোক্ত তালিকাভুক্ত ব্যক্তিগণ ব্যতীত আমার আর কোনো বংশধর নেই। ঘোষণাপত্রটি পূরণ করার পর বিএলও এতে স্বাক্ষর করবেন এবং ভোটারও স্বাক্ষর করবেন। নাম, বিধানসভার নাম, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে। যদি এই ফর্ম পূরণ করতে আপনার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনার বিএলওর সাহায্য নিন। এই নির্দেশিকাগুলো মূলত সেই সব ভোটারদের জন্য যারা সন্দেহের তালিকায় রয়েছেন এবং আত্মীয়ের নাম ব্যবহার করে ফর্ম ফিল আপ করেছেন। নির্বাচন কমিশন চাইছে প্রতিটি ভোটারের তথ্য নির্ভুল হোক, যাতে কোনো ভুল ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা হয়। তাই যদি আপনার কাছেও হিয়ারিংয়ের নোটিশ আসে তবে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করুন। এই ছিল আজকের এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।